রেলওয়ে এনটিপিসির জন্য যারা যারা এখনো ভাবছো যে কি করবে, রেলওয়ে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এবং এইচএস লেভেলের জন্য যারা যারা অলরেডি অ্যাপ্লাই করেছো বা এখনো করছো, তোমাদের প্রত্যেকের জন্য নোট স্টাডির পক্ষ থেকে একটা সুখবর। কারণ আমরা আনতে চলেছি কিন্তু এনটিপিসি স্পেশাল কিন্তু একটা সিরিজ। কি আনতে চলেছি? এনটিপিসি স্পেশাল কিন্তু একটা সিরিজ। এই সিরিজটা কিন্তু শুরু হবে কিছুদিনের মধ্যেই, যেখানে তোমরা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ টিচারের কিন্তু ক্লাস পাবে, সেটাও ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে। কি কি? ম্যাথ, জিআই, জিকে, সায়েন্স। ঠিক আছে, কি কি তোমরা পাচ্ছ এখানটাতে একটুখানি দেখে নাও বাবা। কি কি পাচ্ছ? তোমরা জানো যে এনটিপিসিতে কিন্তু ম্যাথ ভীষণ ইম্পর্টেন্ট, জিআই ভীষণ ইম্পর্টেন্ট, তার সাথে সাথে তোমার সায়েন্স খুবই ইম্পর্টেন্ট, তাই না? সায়েন্সটা তো মোস্ট ইম্পর্টেন্ট, এবং তার সাথে সাথে জিকে আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এই চারটেকেই কিন্তু আমরা পুরোপুরিভাবে তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউবে প্রিপারেশন করাবো, এবং আমরা তোমাদেরকে কিন্তু ইউটিউব থেকে সিলেকশন এনে দেব। এটা তোমাদেরকে আমরা বলছি, যদি প্রত্যেক দিন ভালো করে তোমরা ক্লাস করো। ঠিক আছে, এটাকে মাথায় রেখে দাও যে এনটিপিসি কিন্তু যে সুযোগটা তোমাদের জন্য এনে দিয়েছে, তাছাড়া আরও সব থেকে বড় ব্যাপার হচ্ছে এজ লিমিট কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে গেছে এখন, তাই না? তো এজ লিমিট যতটা বেড়ে গেছে, এই এজ লিমিটটাকে কাজে লাগাও। যাদের যাদের রেলের চাকরির স্বপ্ন আছে কিন্তু বয়সের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে না বলে ভাবছিলে, তারা কিন্তু এবার এনটিপিসিতে অ্যাপ্লাই করতে পারছো। তো প্রত্যেকে কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাও। তো আজকে যে ক্লাসটা তোমাদের কাছে হবে সেটা হচ্ছে যে এনটিপিসির একটা গুরুত্বপূর্ণ বিষয় বা রেলের যে কোনো পরীক্ষা, এএলপি থেকে শুরু করে জেই থেকে শুরু করে এনটিপিসি থেকে শুরু করে যে কোনো পরীক্ষার জন্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বা যেটা নিয়ে সব থেকে স্টুডেন্টরা বেশি চিন্তিত সেটা হলো সায়েন্স, তাই না? তো সব থেকে বেশি যেটা নিয়ে স্টুডেন্টরা চিন্তায় থাকে সেটা হলো সায়েন্স। আর এই সায়েন্সটাকেই সহজ করে দেব, এই সায়েন্সটাকেই পরীক্ষার মতো করে তৈরি করে দেব তোমাদেরকে এই ইউটিউব প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি। ঠিক আছে, এবং এই সায়েন্সের প্রত্যেকটা বিষয়কে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদেরকে রেডি করানো এবং এমন এমন কোশ্চেন্সগুলোকে সলভ করানো যেখান থেকে তোমরা পরীক্ষায় কিন্তু প্রশ্ন কমন অবশ্যই পাবে এবং ওর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। এবং যারা সায়েন্স একেবারেই বোঝো না, একেবারেই তোমরা যারা সায়েন্স বোঝো না, মানে যাদের বেসিক ক্লিয়ার নেই, কনসেপ্ট একদমই ক্লিয়ার নেই, তোমরা প্রত্যেকে কিন্তু সায়েন্সটাকে বুঝতে পারবে। কিভাবে বুঝতে পারবে? কারণ একদম মানে জিরো থেকে আমি কিন্তু শুরু করব। কিছু কিছু স্টুডেন্টের মনে হতে পারে যে এটা খুবই বেসিক, কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু ওই বেসিকটাও জানে না। তাই একদম জিরো থেকে একদম অ্যাডভান্সে কিন্তু আমরা যাব, যাতে কোথাও কোনো ডাউট না থাকে। এক জায়গায় যদি কোনো একটা পয়েন্টে যদি ছোট একটা ডাউট তোমাদের চলে আসে, তাহলে কিন্তু কি হবে, তোমরা নেক্সট যে চ্যাপ্টারটায় যাবে বা নেক্সট যে চ্যাপ্টারটায় তোমরা পড়াশুনো করবে সেইটাই কিন্তু তোমরা সলভ করতে পারবে না। আর রেলের পরীক্ষাতে কিন্তু ছোটোখাটো অঙ্কও কিন্তু এসে থাকে, তোমরা সেটা জানো মোটামুটি সবাই। তো সেটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বেসিক পুরোপুরি ক্লিয়ার করতে হবে, তাই না? আর প্রথম যে চ্যাপ্টারটা আমি তোমাদেরকে করাবো আজকে, এবং যেটা থেকে কিন্তু কোশ্চেন আসে এবং যেটা শেখার পরেই কিন্তু তোমার রেলের সায়েন্সের সিলেবাসের যাত্রাটা শুরু হবে, সেটা হলো ইউনিট অ্যান্ড ডাইমেনশন। ঠিক আছে, তো এটা কি চ্যাপ্টার? এটা হচ্ছে তোমার ইউনিট এবং ডাইমেনশন। আমি লিখে দিচ্ছি এখানে ইউনিট অ্যান্ড ডাইমেনশন, একটু বড় বড় করে লিখছি, অসুবিধা নেই, যাতে তোমরা দেখতে পারো। আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ। যদি দেখতে না পায় কেউ একটু আমাকে বলুন, দেখা যাচ্ছে তো? ক্লিয়ার? কোনটা দেখা যাচ্ছে না? আপনি সাউন্ডে বলুন, আমি শুনতে পাচ্ছি। টিটা বোঝা যাচ্ছে না? ও আচ্ছা আচ্ছা, আইটার দাগ দিয়ে নিচে, বুঝেছি। তো ইউনিট অ্যান্ড ডাইমেনশন, থ্যাংক ইউ। তো ইউনিট অ্যান্ড ডাইমেনশন এই চ্যাপ্টারটাকে আমরা কিন্তু আজকে রেডি করব। ঠিক আছে, তো দেখো আমি একটা জিনিস বলি, এই চ্যাপ্টারটা শেখার আগে বা এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাকে প্রথমে কিছু ছোট ছোট জিনিস বা কিছু ছোট ছোট বিষয়কে প্রথমে আমাদেরকে বুঝতে হবে।
ঠিক আছে, প্রত্যেক দিনের যে ছোট ছোট টপিকগুলোকে তোমরা রেডি করবে আমার কাছে, সেই টপিকগুলো কিন্তু একদম মন দিয়ে বুঝবে, যেখানে যার যে সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো তোমরা কিন্তু আমাকে প্রত্যেকে অবশ্যই বলবে, যাতে আমি তোমাদেরকে সেই সমস্যাগুলো সলভ করে দিতে পারি, এবং সেটা কমেন্টে কিন্তু বলতে থাকো। ঠিক আছে, তো কি হবে দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি প্রথমে। ধরো এই ইউনিট এবং ডাইমেনশনের ক্ষেত্রে আমি বলি, ধরো তোমাকে আমি একটা প্রশ্ন ছুড়ে দিলাম, এখন তোমাকে আমি একটা প্রশ্ন করছি। ধরো তোমাকে আমি একটা জিজ্ঞেস করলাম যে আচ্ছা, ধরো তোমার নাম হচ্ছে জয়া, ঠিক আছে, তোমার নাম ধরো জয়া। তো আমি তোমাকে ধরো একটা প্রশ্ন করে দিচ্ছি যে জয়া, তুমি আজকে খুব রেগেছিলে দেখলাম, ঠিক আছে, তো তুমি আজ কতটা রেগেছিলে? তো তুমি কি আমাকে এই উত্তরটা দিতে পারবে? তুমি কি আমাকে বলতে পারবে যে ম্যাডাম আমি না আজকে 2 কিলো রেগেছিলাম, বা ম্যাডাম আমি না আজকে 5 লিটার রেগেছিলাম? এটা কি বলতে পারবে? বলতে নিশ্চয়ই পারবে না। আচ্ছা, ধরো তোমাকে আমি একটা প্রশ্ন করলাম যে শ্যামল তুমি আজকে কতটা খুশি ছিলে? তুমি কি আমাকে এটা উত্তর দিতে পারবে যে ম্যাডাম আমি আজকে 5 গ্রাম খুশি ছিলাম বা 10 লিটার খুশি ছিলাম? বলতে পারবে? বলতে পারবে না। অর্থাৎ আমরা কি বুঝলাম যে এই যে হাসি, কান্না, সুখ, দুঃখ, রাগ, অর্থাৎ এই সমস্ত যে জিনিসগুলো নিয়ে আমরা বলছি, সেই জিনিসগুলোকে আমরা কি পরিমাপ করে বলতে পারি যে আমি এত পরিমাণ খুশি ছিলাম, বা এতটা আমি দুঃখিত ছিলাম, বা এতটা আমি রেগেছিলাম? আমি কি সেটা বলতে পারি? বলতে পারি না, তাই না? তাহলে যে জিনিসগুলোকে আমরা মাপতে পারি, বা যে জিনিসগুলোকে আমরা বলতে পারি, পরিমাণ করে বলতে পারি, বা মেপে বলতে পারি, বা পরিমাপ করা যায় যে জিনিসগুলোকে, তাকেই আমরা কি বলবো? তাকেই আমরা বলবো হচ্ছে ভৌত রাশি। ভৌত রাশি, বা যেটার ইংলিশ যেটার নাম হচ্ছে তোমার, নিচে দেখতে পাচ্ছ, নিচে কি দেখা যাচ্ছে স্ক্রিনে? নিচে দেখা যাচ্ছে স্ক্রিনে, ইংলিশে যেটার নাম হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে আমরা বুঝতে পারলাম কি? যদি ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে বোঝা না যায়, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি বলবো ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে? ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে যাকে আমরা মাপতে পারি, মানে পরিমাপ করতে পারি, তাকেই আমরা বলবো ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? আমাদের কাছে প্রথম বিষয়টা কিন্তু আশা করি ক্লিয়ার হয়ে গেল। এখানে যদি কারোর কোনো বক্তব্য থাকে তাহলে তোমরা আমাকে বলো, আমি কিন্তু এসেছি তোমাদেরকে একদম বেসিক থেকে ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, আমাকে কমেন্টে বলো, আমি তোমাদেরকে সেটা বলবো যে তোমরা কোথায় যদি তোমাদের কোনো সমস্যা হয় সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি এটা নিয়ে সমস্যা হবে না, এটা আশা করি বুঝতে পেরেছো যে আমরা যেটাকে মাপতে পারি সেটাকেই আমরা বলবো ভৌত রাশি। যেমন ধরো এই যে পেনটা রয়েছে তোমাদের কাছে, পেনটা রয়েছে, তো এই যে পেনটা, এই পেনটাকে যদি আমি বলি যে এই পেনটা কতটা দীর্ঘ, ঠিক আছে, তোমরা মাপতে পারবে? এই পেনটাকে মাপা যায়? মাপা যায় তো? তাহলে আমরা পেনটার লেন্থ মাপতে পারি, লেন্থ মাপতে পারি তো? এই পেনটাকে যদি আমি বলি এটার মাস কত, মাপা যায়? অবশ্যই মাপা যায়। তাহলে এটার মাস আমরা মাপতে পারি। তাহলে এই যে পেনটা, এই পেনটা কিন্তু আমার ভৌত রাশির মধ্যেই কিন্তু পড়ছে, কারণ এটার লেন্থ কিন্তু আমরা মাপতে পারছি, এটার মাসও কিন্তু আমরা মাপতে পারছি, তাই না? তাহলে এটা আমার কিসের মধ্যে পড়ছে? ভৌত রাশির মধ্যে পড়ছে। তাহলে কোনটা ভৌত রাশি, কোনটা ভৌত রাশি নয়, আশা করি তোমরা জিনিসটা বুঝলে। তাহলে ভৌত রাশি আমাদের কি কি, এক্সাম্পল কি কি ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে? লেন্থ হচ্ছে আমাদের ভৌত রাশি, ঠিক আছে, যেটাকে মাপা যায়, মানে পেনের যে লেন্থটাকে মাপা যায়, তাহলে লেন্থটা আমাদের ভৌত রাশির মধ্যেই পড়ে, লেন্থটা হচ্ছে আমাদের ভৌত রাশি। মাস যেটা হচ্ছে আমাদের ভৌত রাশির মধ্যেই পড়ছে, মাসটা। টাইম যেটা আমাদের হচ্ছে সেটাও হচ্ছে আমাদের ভৌত রাশির মধ্যে পড়ছে, কারণ আমরা টাইমকেও মাপতে পারি,
বলতে পারি তো যে এটা এত এখন কটা বাজে বা এখন কতক্ষণ সময় হলো, আমরা বলতে পারি তো। তাহলে টাইমটাকেও মাপা যায়। তাহলে লেন্থ, মাস, টাইম এই তিনটেকেই কিন্তু আমরা মাপতে পারি। তাহলে এই তিনটে হচ্ছে আমার ভৌত রাশির মধ্যেই পড়ে। এছাড়াও আরও প্রচুর ভৌত রাশি কিন্তু রয়েছে। আরও কি কি ভৌত রাশি রয়েছে, যেরকম ধরো আমরা যদি বলি কারেন্ট, সেটাকেও আমরা মাপতে পারি। কারেন্টকে মাপতে পারি তো। তাহলে কারেন্ট হচ্ছে একটা আমাদের ভৌত রাশির মধ্যে পড়ছে। আমরা যদি বলি টেম্পারেচারকে আমরা মাপতে পারি। তাহলে টেম্পারেচার আমাদের ভৌত রাশির মধ্যে পড়ছে। বোঝা যাচ্ছে? তাহলে কোনগুলো ভৌত রাশি আর কোনগুলো ভৌত রাশি নয়, তাহলে আমাকে ডিফারেন্সটা বুঝতে হবে। বোঝা গেল? এবারে আমি একটা জিনিস দেখবো যে এই তো আমি ভৌত রাশিটা বুঝে গেলাম, কিন্তু ভৌত রাশিটা মানে মাপা যায়। এবার আমরা যে মাপবো, ধরো তোমাকে তোমার বাবা বলল যে বাবু তুই বাজার থেকে গিয়ে আমার জন্য একটু এই 100 টাকা দিয়ে, ধরো তোমাকে বললো যে বাবু বাজার থেকে গিয়ে তুই চিনি কিনে নিয়ে আয়। ঠিক আছে, এটা তোমাকে বললো বাবা। তো তুমি বাবার কথা শুনলে। তো বাবার কথা শুনে তুমি কি করলে, তুমি 100 টাকা নিয়ে গেলে এবং তুমি বাজার থেকে, দোকান থেকে তুমি চিনি কিনে নিয়ে এলে। তো যখন তোমাকে বাবা জিজ্ঞাসা করলেন যে বাবু তুই কতটা 100 টাকা দিয়ে চিনি এনেছিস, তো তাহলে তুই কতটা চিনি কিনে আনলি, যখন তোমাকে জিজ্ঞেস করলো কথাটা, তখন তুমি কি বলবে? তুমি কি বলবে যে বাবা আমি 5 চিনি এনেছি, বাবা আমি 10 চিনি এনেছি, বাবা আমি 2 চিনি এনেছি, এরকম কি তুমি বলবে? নিশ্চয়ই বলবে না। তুমি কি বলবে? বাবা আমি 5 কেজি চিনি এনেছি, বাবা আমি 2 কেজি চিনি এনেছি, বাবা আমি 100 গ্রাম চিনি এনেছি, এরম তো কিছু একটা তুমি বলবে। অর্থাৎ আমি কি কখনো কোনো একটা জিনিসকে শুধুমাত্র সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারি? না তো। কোনো একটা জিনিসকে শুধুমাত্র সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। তাহলে তার সাথে আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে গিয়ে ইউনিট, তাই না? ইউনিট ছাড়া আমরা কি পরিমাপ করতে পারি কোনো জিনিস? পরিমাপ করতে পারি না। অর্থাৎ আমাদের যেটা সবথেকে বড় যেটা জিনিস দরকার সেটা হচ্ছে ইউনিট। ইউনিটই যদি না থাকে আমরা এক্সপ্রেস করব কি করে যে এটার মাপ কত? আমরা তো এক্সপ্রেসই করতে পারবো না, তাই না? আমি যদি পেনটার লেন্থ তোমাকে বলতে বলি, তাহলে তুমি এক্সপ্রেস করে কি বলবে যে ম্যাডাম পেনটার লেন্থ হচ্ছে 2 বলবে, না ম্যাডাম পেনটার লেন্থ হচ্ছে 3 বলবে, নাকি এরকম বলবে যে ম্যাডাম পেনটার লেন্থ হচ্ছে 3 মিটার বা 3 সেন্টিমিটার, এরকম বলবে? নিশ্চয়ই তাই। তাহলে ইউনিট যেটা, ইউনিট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ক্ষেত্রে। অর্থাৎ ইউনিট দিয়েই কিন্তু আমরা ভৌত রাশিকে প্রকাশ করতে পারছি। বোঝা গেছে? যে কোনো রাশি যাকে মাপা যাচ্ছে তাকে প্রকাশ করতে পারছি কিন্তু আমরা ইউনিট দিয়ে। আশা করি এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার। খুব বেসিক জিনিস, ভীষণ বেসিক জিনিস। অনেকের মনে হতে পারে এগুলো কি ব্যাপার, এগুলো এত ফান্ডামেন্টাল জিনিস, এগুলো তো পড়েছি। কিন্তু এই ফান্ডামেন্টালটা থেকেই শুরু হচ্ছে তোমার পথ চলা। এখান থেকেই তুমি আস্তে আস্তে এগোতে এগোতে তুমি কিন্তু অ্যাডভান্সে যাবে। কিন্তু যার এটাই ক্লিয়ার নয় তাকে তো আমাকে ক্লিয়ার করতে হবে। আমি একজন শিক্ষিকা হিসেবে আমার রোল কি হওয়া উচিত, আমি তাকেই প্রকৃত শিক্ষক বা প্রকৃত শিক্ষিকা হিসেবে মনে করি। যেরকম দেখবে আমাদের প্রত্যেকেরই কলেজে, আমি জানি না কিন্তু এটা ম্যাক্সিমাম লোকের এটা এক্সপিরিয়েন্স হয়েছে, অনেকেরই কলেজে এরকম কোনো একজন প্রফেসর থাকেন যার পড়াটা সবার মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়। কারণ ওই সময়টায় দাঁড়িয়ে ওই প্রফেসরের পড়া, কোনো একজনের পড়া তার মনে হয় অনেকটা হাই লেভেলে হয়ে গেছে, কিন্তু ওই পড়াটাই হয়তো তোমার মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, বাট অন্য অনেকের হয়তো মাথায় ঢুকছে। তাহলে টিচার বা প্রফেসর বা এডুকেটর এদের রোল কি হওয়া উচিত? এদের কাছে সমস্ত ছাত্রছাত্রী সমান এবং এদের রোল এরমই হওয়া উচিত যাতে আমি একেবারে গ্রাউন্ডে, মানে গ্রাউন্ড লেভেলে যে ছেলেমেয়েরা আছে যারা একেবারেই বোঝে না, আমি তাদেরকে যদি বুঝাতে পারি, তাদের থেকে যদি বুঝিয়ে আমি সেই স্টেজটাকে তাদেরকে আনতে পারি যে স্টেজটাতে তারা পুরোপুরি অ্যাডভান্স জায়গায় পৌঁছে যাবে, তাহলেই আমি মনে করি যে একজন শিক্ষক বা একজন শিক্ষিকার সার্থকতা হচ্ছে সেই পড়ানোতে, তাই না? তাহলে সেই জায়গাটাকে আমাকে বুঝতে হবে। তো ইউনিটের কোথায় কি ইম্পর্টেন্স, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারলে। এইবারে তুমি একটা জিনিস বলো যে আমরা যে লেন্থ মাপি বা দৈর্ঘ্য মাপি, সেই লেন্থের ইউনিটটা আমার কত?
আমরা যে মাস মাপি সেটার ইউনিটটা আমার কত, আমি শুধু এই ফান্ডামেন্টালটাই বলছি। টাইম মাপি সেটার ইউনিটটা আমার কত। আমরা যে টেম্পারেচার মাপি, ধরো এই যে টেম্পারেচার, সেটার ইউনিটটা আমার কত, ঠিক আছে। আমরা যে কারেন্ট মাপি, দাঁড়াও 1 মিনিট, আমরা যে কারেন্ট মাপি সেটা কত, ঠিক আছে। আমরা যে তোমার তীব্রতাটা মাপি, লিউমিনাস ইন্টেন্সিটি, সেটার এখানে একটু উঁচু করে নিচু করে লিখে দিচ্ছি, দেখে নাও, সেটার কত ইউনিট, ঠিক আছে। আমরা যে পরিমাণ, পদার্থের পরিমাণ যেটা, সেটা যে মাপি সেটার ইউনিট আমাদের কত। এই জিনিসগুলো আশা করি অনেকে জানো, যারা জানো না আমি তাদেরকে বলছি, সেই সমস্ত ছেলে মেয়েদের আমি বলি। তাহলে কত সেগুলো আমাকে জানতে হবে। তাহলে লেন্থের যেটা ইউনিট সেটা হচ্ছে আমাদের কি, বলো, প্রত্যেকে বলবে লেন্থের যেটা ইউনিট সেটাকে আমরা কি দিয়ে মেজার করতে পারি, বা সেটাকে আমরা কি বলি। প্রত্যেকে বলো, কমেন্টে বলবে, প্রত্যেকে বলবে কমেন্টে যে লেন্থের যে ইউনিটটা আছে সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি। বলো বলো, প্রত্যেকে বলো। চলো, লেন্থের যে ইউনিট মানে দৈর্ঘ্যের যে ইউনিট সেটাকে আমরা প্রকাশ করতে পারি। দেখো সিস্টেম আমরা পরে পড়বো সিস্টেম, কিন্তু সিস্টেমের আগের স্টেজ এটা। লেন্থের, হ্যাঁ চশমাটা না, হ্যাঁ, লেন্থের যে ইউনিট বা দৈর্ঘ্যের যে ইউনিট সেটাকে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে, ধরো আমি এটাকে প্রকাশ করলাম হচ্ছে মিটার দিয়ে, ঠিক আছে। মাসের যে ইউনিট সেটাকে আমরা প্রকাশ করব কেজি দিয়ে, ঠিক আছে। টাইমের যে ইউনিট সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি, সেকেন্ড দিয়ে, ঠিক আছে, করতে পারি। এইবারে দেখো টেম্পারেচারের যে ইউনিট সেটাকে আমরা প্রকাশ করতে পারি কেলভিন দিয়ে। এটা কি বলতো, কেলভিন, ঠিক আছে, কেলভিন। কারেন্টের যে ইউনিট সেটাকে আমরা প্রকাশ করতে পারি অ্যাম্পিয়ার দিয়ে। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো এতটা অবধি? অ্যাম্পিয়ার দিয়ে, অ্যাম্পিয়ার, হ্যাঁ হ্যাঁ, কালারটা চেঞ্জ করে নিই নয়তো ইয়ে লাগছে। তো সেটাকে আমরা কি করতে পারি, আমরা করতে পারি হচ্ছে অ্যাম্পিয়ার দিয়ে। এই যে লিউমিনাস ইন্টেন্সিটি যেটা রয়েছে আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স যেটা রয়েছে, অ্যামাউন্ট অফ সাবস্টেন্সকে আমরা কি দিয়ে করতে পারি, মোল দিয়ে করতে পারি, তাই তো। আর লিউমিনাস ইন্টেন্সিটি যেটা রয়েছে সেটাকে আমরা প্রকাশ করতে পারি ক্যান্ডেলা দিয়ে। কি দিয়ে? ক্যান্ডেলা। আশা করি বোঝা গেল। এই হচ্ছে আমাদের টোটাল ইউনিটের হচ্ছে আমাদের প্রকাশ করার জায়গা। তো এটাকে আমরা বলছি হচ্ছে ইউনিট। এইবারে আমার যে দেখো ইউনিটের মধ্যে না বেশ কিছু জিনিস আছে, আশা করি তোমরা প্রত্যেকে এই স্ক্রিনটা দেখে নিয়েছো। আমি একটু সাইড হয়ে যাই, একটু দেখে নাও ভালো করে, ঠিক আছে। স্ক্রিনটা এখানে কি কি আছে দেখে নাও একটু ভালো করে, দেখেছো আশা করি। এইবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউনিটের মধ্যে আমরা বেশ কিছু সিস্টেম দেখতে পাবো। অর্থাৎ আমাদের তো প্রকার, দেখো প্রত্যেকটা জিনিসের তো একটা নিয়ম আছে, একটা রুলস আছে। আমি তো রুলসের বাইরে কোনো কিছু করতে পারি না। আমি যে বলে দিলাম যে মাসকে আমরা প্রকাশ করতে পারি কেজি দিয়ে, টাইমকে আমরা প্রকাশ করতে পারি সেকেন্ড দিয়ে, সেটা কি ভিত্তি আছে? সেটার তো কোনো ভিত্তি নেই। এই যে সেকেন্ড, একটা জিনিস এই কথায় মনে পড়লো, যদিও এটার সাথে এই যখন এটা যে পড়াবো তার কোনো সম্পর্ক নেই, যে এখন যেটা বলবো তার সম্পর্ক নেই, তবুও এই কথাটা আমার মনে পড়লো এখন, তাই তোমাদেরকে বলি। কিছু এক্সট্রা ইনফরমেশন তো বলাই যেতে পারে। দেখো এই যে সেকেন্ড কথাটা কেউ বলেছে, বা এই যে কেজি কথাটা কেউ বলেছে, বা এই যে লেন্থ কথাটা কেউ বলেছে, এই যে মিটার কথাটা আমরা শুনতে পাচ্ছি, এগুলো প্রত্যেকটাই কিন্তু কেউ না কেউ কিন্তু বলেছে। মিটার কথাটা না বলে যে আবিষ্কার করেছিল যে এটাকে আমরা এক্সপ্রেস করব মিটার দিয়ে, মিটার না বলে যদি এটাকে ধরো এটাকে সেই সময় কেউ হিটার বলতো, তাহলে কিন্তু আজ অবধি আমরা হিটারই শুনে আসতাম, তাই না? তাহলে কি এই নামগুলো কিন্তু কোনোটা ধ্রুবক নয়, প্রত্যেকটা হচ্ছে কারুর না কারুর রেসপেক্টে, কিন্তু আমরা ওই নিয়মটাকে ফলো করি। অর্থাৎ নিয়ম আমাদের একটা ফলো করতে হবে, তাই না? প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম ফলো করতে হয়, কিন্তু প্রতিটা জিনিস হচ্ছে কারুর না কারুর রেসপেক্টে হয়।
তুমি ভালো, তোমাকে আমি ভালো বলি, সেটা আমার মনে হয় তুমি ভালো, কিন্তু অন্য কারোর না কারোর কাছে তুমি খারাপ। অর্থাৎ তুমি ভালো না খারাপ সেটা কিন্তু প্রত্যেকে তার নিজের রেসপেক্টে বলে। এটা কিন্তু কোনোটাই মানে তুমি ভালো না খারাপ সেটার ওপর ডিপেন্ড করছে না। তুমি ভালো না খারাপ সেটা শুধুমাত্র তুমি, তোমার মধ্যেই সব। কিন্তু তোমাকে কেউ ভালো বলে, কেউ খারাপ বলে, অর্থাৎ পুরোটাই হচ্ছে তাদের নিজেদের দেখার ওপরে ডিপেন্ড করে, তাদের নিজেদের অনুভব ক্ষমতার ওপরে ডিপেন্ড করে যে তুমি কি, তাই না? তাই এই জিনিসটাকেই আমরা যেটা বলি সেটা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটি অনেক বড়, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনেক বড়, কিন্তু সেই রিলেটিভিটিটাকে যদি শর্ট ফর্মে বলা যায়, যেটাকে আমরা বলতে পারি আপেক্ষিকতাবাদ, ঠিক আছে? তো সেই জায়গাটাকেই আমাদের বুঝতে হলে এই একটা ছোট কনসেপ্ট আমি বললাম, যেটা এখন তোমাদের কাজে লাগবে না, বাট আমার মনে হলো যে কথাটা বলা দরকার। তো প্রত্যেকটা জিনিসের আমরা একটা নিয়ম মেনটেন করব, আমাদের একটা নিয়ম মেনটেন করে কিন্তু চলতে হবে। তো এই যে নিয়মটা, অর্থাৎ ইউনিটের যে নিয়মগুলো আমাদেরকে মেনটেন করতে হয় বা করতে হতো, সেটার মধ্যে আমাদের তিনখানা কিন্তু নিয়ম আছে, ঠিক আছে? তো এই তিনখানা নিয়ম কি কি নিয়ম সেটা আমরা একটুখানি দেখে নেব। এই তিনখানা নিয়মের মধ্যে 1 নম্বর যে নিয়মটা আমাদের আছে সেটা হচ্ছে তোমাদের ধরো, হ্যাঁ আমি বারবার আইটা দিতে ভুলে যাচ্ছি। 1 নম্বর যে নিয়মটা আছে সেটা হচ্ছে তোমার MKS সিস্টেম, ঠিক আছে? এটা কি MKS সিস্টেম। দেন 2 নম্বর যেটা আমরা বলবো, 2 নম্বর আমরা বলবো হচ্ছে CGS সিস্টেম, ঠিক আছে? অ্যান্ড 3 নম্বর যেটা আমরা বলবো সেটা হচ্ছে APS সিস্টেম। কিছু কি বলছেন? সেটা হচ্ছে APS সিস্টেম, ওকে? এই যে তিনটে আমরা দেখতে পাচ্ছি, এই তিনটে কিন্তু আমাদেরকে ইউনিটের হচ্ছে রুলস। এবার এই যে MKS সিস্টেমটা রয়েছে, এই MKS সিস্টেম অনুযায়ী আমরা কি জানতে পারলাম? এই MKS সিস্টেম অনুযায়ী আমরা জানতে পারলাম যে তুমি যখন কোনো লেন্থকে মেজার করবে, তুমি যখন মাসকে মেজার করবে বা প্রকাশ করবে, তুমি যখন টাইমকে মেজার করবে, তখন কি কি দিয়ে করবে? তুমি যখন লেন্থকে মেজার করবে তখন তুমি করবে হচ্ছে সেটা মিটার দিয়ে, ঠিক আছে? আমি শুধু এক সেকেন্ড এটাকে ইরেজ করি। হ্যাঁ, তুমি যখন লেন্থকে মেজার করবে তখন তুমি কি দিয়ে প্রকাশ করবে? শুধুমাত্র মিটার দিয়ে। তুমি যখন মাসকে প্রকাশ করবে তখন তুমি কি দিয়ে প্রকাশ করবে? শুধুমাত্র কেজি দিয়ে। এবং তুমি যখন টাইমকে প্রকাশ করবে তখন তুমি এটাকে প্রকাশ করবে হচ্ছে সেকেন্ড দিয়ে, ঠিক আছে? অর্থাৎ MKS সিস্টেমটা আমাকে এটাই বলে যে আমি যদি এই রুলস অনুযায়ী করতে যাই, দেন আমাকে লেন্থকে মাপতে হবে হচ্ছে মিটার দিয়ে, আমাকে মাসটাকে মাপতে হবে হচ্ছে কেজি দিয়ে, এবং আমাকে টাইমটাকে মাপতে হবে হচ্ছে সেকেন্ড দিয়ে। বোঝা গেল? দেন আমার কাছে যে রুলসটা এলো সেটা হচ্ছে CGS। এই CGS যে পদ্ধতিটা রয়েছে, এই CGS পদ্ধতিটা অনুযায়ী আমি কি জানবো, বা এই CGS পদ্ধতিটা আমাকে কি বললো? CGS পদ্ধতি আমাকে যেটা বললো সেটা হচ্ছে তুমি যদি লেন্থটাকে মাপতে যাও তাহলে কি দিয়ে মাপবে? তুমি যদি মাসটাকে মাপতে যাও কি দিয়ে মাপবে? তুমি যদি টাইমটাকে মাপতে যাও কি দিয়ে মাপবে? আমি একটু নিচ থেকে ওপরের দিকে গেলাম, ঠিক আছে? তুমি যদি লেন্থটাকে এখানে মাপতে যাও তাহলে তুমি মাপবে হচ্ছে কি দিয়ে বলো? সেন্টিমিটার দিয়ে। তুমি যদি মাসটাকে মাপতে যাও তাহলে কি দিয়ে মাপবে বলো? গ্রাম দিয়ে মাপবে, G ফর গ্রাম, ঠিক আছে? তুমি যদি টাইমটাকে মাপতে যাও অলওয়েজ সেকেন্ড দিয়েই মাপবে, ঠিক আছে? স্ক্রিনটা পুরো আসছে? অলওয়েজ সেকেন্ড দিয়ে মাপবে। তাহলে MKS আর CGS এই দুটোর মধ্যে আমি আশা করি বোঝাতে পারলাম যে জিনিসটা কি বা ডিফারেন্সটা কি, আমি আশা করি বোঝাতে পারলাম। অর্থাৎ MKS অনুযায়ী আমরা কিভাবে জিনিসটাকে দেখব আর CGS অনুযায়ী আমরা কিভাবে জিনিসটাকে দেখব। দেন আসলো কার টার্ন? দেন আসলো হচ্ছে APS এই সিস্টেমটার টার্ন। কার? পেনের কালিটা চেঞ্জ হয়নি,
দেন আসলো হচ্ছে এপিএস সিস্টেমের টার্ন। এপিএস সিস্টেম অনুযায়ী আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমি যদি লেন্থকে মাপতে যাই, আমি যদি মাসকে মাপতে যাই, আমি যদি টাইমকে মাপতে যাই, তাহলে আমি কি দিয়ে মাপবো? এপিএস সিস্টেম আমাকে বললো যে বাবা তুমি যদি লেন্থটাকে মাপো তাহলে তুমি মাপো হচ্ছে ফুট দিয়ে, ঠিক আছে? তুমি যদি, দাঁড়াও আমি কালারটা একটু চেঞ্জ করি, তোমাদেরও ভালো লাগবে দেখতে। যদি আমি মাসটাকে মাপি তাহলে তুমি মাপো পাউন্ড দিয়ে, আর যদি তুমি মনে করো তুমি টাইমটা মাপবে তাহলে তুমি সেকেন্ড দিয়েই মাপো, ওটাকে আর চেঞ্জ করার দরকার নেই। এটা আমাকে বলে দেওয়া হলো, ঠিক আছে? তাহলে আমার কাছে তিনটে সিস্টেম পুরো ক্লিয়ার হয়ে গেল, এবং এই তিনটে সিস্টেম অনুযায়ী আমরা কি ভাবে নিজেদের এই জিনিসগুলোকে এক্সপ্রেস করব সেটাও আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। আশা করি এখনো অবধি তোমাদের কাছে আমি যা বুঝিয়েছি বেসিক বুঝিয়েছি, কিন্তু আশা করি তোমাদের কাছে যাদের ভিত নড়বড়ে ছিল তারা আশা করি এইটুকু জিনিস অন্তত বুঝেছো। এইবারে আসলো আসল খেলা। আসল খেলাটা কি? আসল খেলা হচ্ছে যে ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে ধরো আমরা আমেরিকায় ঘুরতে গেছি, ঠিক আছে? তো আমরা ইন্ডিয়া থেকে যখন আমেরিকায় ঘুরতে গেছি, আমরা লেন্থটাকে ধরো একভাবে প্রকাশ করছি, আমরা মাসটাকে ধরো লেন্থটাকে আমরা বলছি যে সেন্টিমিটার দিয়ে প্রকাশ করছি, আমরা ধরো মাসটাকে গ্রাম দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? মানে সিজিএস পদ্ধতি অনুযায়ী। আবার ধরো কেউ অন্য একটা দেশের কোনো লোক, সে ধরো অন্য দেশে বেড়াতে গেছে, সে আবার অন্য একটা ভাবে প্রকাশ করছে। তাহলে কি হচ্ছে যে আমরা যখন নিজেদের জায়গায় আছি তখন আমরা নিজেদের মতো করে জিনিসটা বুঝে নিচ্ছি, কিন্তু যখন আমরা অন্য জায়গায় যাচ্ছি, যখন আমরা বাইরে যাচ্ছি, তখন কি হচ্ছে বা তখন হচ্ছিল ঘটনাটা, এখনকার ঘটনা নয়, ওটা আগের ঘটনা, যে মানুষের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হচ্ছিল যে সেন্টিমিটার যে বলছে 5 সেন্টিমিটার, তো 5 সেন্টিমিটার মানে উনি কি বোঝাতে চাইছেন ওরা বুঝতে পারছে না। তাহলে এই যে ইন্টারন্যাশনাল একটা কনফ্লিক্ট সৃষ্টি হচ্ছিল বিভিন্ন জায়গার সাথে, বিভিন্ন জায়গার প্রকাশ করার ভঙ্গিমা অনুযায়ী বা প্রকাশ করার ইউনিট, প্রকাশ করার ডিফারেন্স অনুযায়ী, সেই ইন্টারন্যাশনাল কনফ্লিক্টটাকে দূর করার জন্যে আমাদের কাছে একটা কি হলো, একটা ইউনিভার্সাল একটা ইউনিট এলো। ইউনিভার্সাল বলবো না, একটা এমন ইউনিট সিস্টেম এলো যে ইউনিট সিস্টেমটা ইন্টারন্যাশনালি যাতে সমস্ত জায়গাতে অ্যাকসেপ্টেড হয়। বোঝা গেল? অর্থাৎ তুমি যদি এই ইউনিট সিস্টেমটা ইউজ করো তাহলে তুমি অন্য জায়গার সাথেও তুমি কিন্তু অন্য জায়গার লোকরাও এই সিস্টেমটাই ইউজ করতে পারবে বা তারা বুঝতে পারবে। বোঝা গেছে কথাটা? অর্থাৎ তখন আমাদের কাছে কি হলো, তখন আমাদের কাছে যেটা এলো সেটা হচ্ছে আমাদের এসআই ইউনিট সিস্টেম। বোঝা গেছে? এসআই ইউনিট সিস্টেম। এই এসআই ইউনিট সিস্টেমটা আবার মজার ব্যাপার হলো, এই এসআই ইউনিট সিস্টেমটা হচ্ছে কিন্তু আমাদের অনেকটা এমকেএস সিস্টেমের মতনই প্রায়, ঠিক আছে? অর্থাৎ তুমি বিষয়টা বুঝলে যে দেখবে তোমার বেশিরভাগ ক্ষেত্রেই দেখো একটা দেয় যে সিজিএস এবং এসআই পদ্ধতি। সিজিএস এবং এমকেএস কেন বলে না বলতে? এমকেএস আর এসআই কিন্তু সেমই। অর্থাৎ এসআই সিস্টেম অনুযায়ী আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে যে আমাদের লেন্থটা যখন মেজার করতে হবে, তখন আমরা কি দিয়ে মেজার করব? যখন লেন্থটা আমাদের মেজার করতে হবে তখন আমরা মেজার করব হচ্ছে মিটার দিয়ে। আচ্ছা, যখন আমাদেরকে মেজার করতে বলছে মাস, তখন আমরা মেজার করব হচ্ছে কেজি দিয়ে, ঠিক আছে? তাহলে মাস যখন মেজার করতে হবে তখন কি দিয়ে মেজার করব? কেজি দিয়ে। আচ্ছা, যখন আমাদের মেজার করতে হবে টাইম, তখন আমরা কি দিয়ে মেজার করব? অবভিয়াসলি ওটার কোনো চেঞ্জ নেই, সেটা হচ্ছে সেকেন্ড দিয়ে। আমি এসই লিখছি শুধু, আর সেকেন্ড বানান পুরো লেখার দরকার নেই, অনলি এস লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমার কি হচ্ছে, তাহলে এসআই পদ্ধতিটা বোঝা গেল। অর্থাৎ এই যে পদ্ধতিটা বা এই যে রুলসটা, এটা কিন্তু আমাদের ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হলো, বা ইউনিভার্সাল নেই সরি ইন্টারন্যাশনালি, অর্থাৎ ইন্টারন্যাশনাল কনফ্লিক্টটাকে মেটানোর জন্যে কিন্তু এইটা কিন্তু আমাদের সিস্টেমটা এলো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের টোটাল যে ইউনিটের যে বিভিন্ন রকমের রুলসগুলো, সেই রুলসগুলোকে আমরা পড়লাম। বোঝা গেছে যে ইউনিট কাকে বলে, ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে, কাকে তোমার
সিজিএস, এমকেএস, এসআই, তারপরে এফপিএস, এগুলো কি জিনিস, খায় না মাথায় দেয় না মুখে মাখে, সেগুলো সব কিছু আমরা বুঝলাম। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এবার তুমি বলবে যে এখান থেকে কি আদৌ কোনো প্রশ্ন আসে? আসে, অনেক কিছু থেকেই আসে। আমরা এই চ্যাপ্টার থেকেও কিন্তু প্রশ্ন করব। তার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডাইমেনশন। একটা ক্লাসে সব কিছু সম্ভব হবে না। আমি তোমাদেরকে প্রত্যেক দিন ছোট ছোট করে প্রত্যেকটা বিষয়কে বুঝিয়ে দেব, একদম ধরে ধরে প্রত্যেকটা বিষয়কে কিন্তু আমি বুঝিয়ে দেব। ডাইমেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ডাইমেনশনটা শিখলে তবেই কিন্তু আমি বুঝতে পারবো যে আমার কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, বা ওই কনসেপ্টটাকেও আমাকে কিন্তু শিখতে হবে। আচ্ছা, একটা জিনিস আমি একটুখানি তোমাদেরকে বলি, যে আমি আজকে যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, আমি বেশি টানছি না, কারণ এর পরে আমাদের অন্য ক্লাস রয়েছে, ঠিক আছে? না হলে আমি তোমাদেরকে ডাইমেনশন, সাপ্লিমেন্টারি ইউনিটস, ফান্ডামেন্টাল, এগুলো সমস্ত কিছু বলে দিতাম আজকে, কিন্তু আজকে আমি আর এর বেশি বলবো না। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে সাপ্লিমেন্টারি ইউনিটস, ফান্ডামেন্টাল ইউনিটস, ডেরাইভড কোয়ান্টিটি এবং তার সাথে সাথে ডাইমেনশন, এই সমস্ত যে কনসেপ্টগুলো রেডি করাবো, তারপরে কোশ্চেন আনসারে আসবো। তো যেটা নিয়ে আমি তোমাদেরকে বলছি, যেটা মেইন কথা, সেটা হচ্ছে যে এই যে ক্লাসগুলো আমাদেরকে হবে এখন, এবং নট অনলি সায়েন্স বাট অলসো সমস্ত সাবজেক্ট, এবার আমরা আস্তে আস্তে সিরিজ কিন্তু রেলওয়ের জন্য শুরু করব। আমাদের টার্গেট হচ্ছে একটাই, এনটিপিসিকে ক্র্যাক করা, এবং এনটিপিসিকে আমরা কিন্তু ক্র্যাক করাবই। এবং এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এবং এইচএস লেভেলের জন্য যারা যারা খুব ইগারলি ওয়েটিং, অর্থাৎ যারা যারা মনে করছো যে আমরা এই এক্সামটাকে যেভাবেই ও ক্র্যাক করতে চাই, তাদেরকে বলছি ইউটিউবের সিরিজগুলোকে ফলো করলে তুমি কিন্তু অবশ্যই ক্র্যাক করতে পারবে, এতটা তোমাকে বলতে পারি, কারণ ইউটিউব থেকেই তোমাকে আমরা কিন্তু সাকসেস এনে দেব। তাহলে এবার তোমরা বলবে যে ম্যাডাম আপনাদের একটা কোর্স দেখেছিলাম, তাহলে এই কোর্সটার ইম্পর্টেন্স কি? আপনারা যদি ইউটিউব থেকেই এনে দেন তাহলে কোর্সটার ইম্পর্টেন্স কি? কোর্সের একটা আলাদা ইম্পর্টেন্স আছে। আমাদের যে এনটিপিসির কোর্সটা রয়েছে, সেই এনটিপিসির কোর্সটার টোটাল ফিস হচ্ছে কত জানো তো? আমাদের এনটিপিসির কোর্সটার টোটাল ফিস হচ্ছে 1999, কিন্তু এখন আমি ছাত্রছাত্রীদের জন্যে সেই ফিসটাকে পুরোপুরিভাবে রিডিউস করেছি। রিডিউস করে এটাকে আমি এখন আপাতত রেখেছি 599-এ। এবার এই 599-এর মধ্যে তুমি কি কি পাবে, এবং আমি কেন বললাম যে ইউটিউব থেকে তুমি পুরো সাকসেস পেয়ে যাওয়ার পরেও তুমি এইটার ইম্পর্টেন্স কিসের, তাহলে সেটা বলে দিই। এই 599-এর মধ্যে তুমি সমস্ত সাবজেক্টের ইন্ডিভিজুয়াল, সময় মুখেই বলে দিচ্ছি, ইন্ডিভিজুয়াল সমস্ত সাবজেক্টের টিচারের আলাদা আলাদা ক্লাস পাবে, এরম ডিজিটাল বোর্ডেই পাবে ক্লাস, তাদের স্টাডি মেটেরিয়ালসগুলো সমস্ত কিছু পাবে ওখানে অ্যাপের মধ্যে, এবং তার সাথে সাথে মক টেস্ট দিতে পারবে। এবার তুমি বলো, তুমি যখন ইউটিউব থেকে আমাদের ক্লাসগুলো করবে, যদি তুমি পুরোটা ফলো করো আমাদের সমস্ত কোশ্চেন্স, তুমি কিন্তু ইজিলি ক্র্যাক করতে পারবে। কিন্তু যারা মনে করছো যে হ্যাঁ আমাদের একটু মানে টাইমের মধ্যে এবং একটু স্ট্রাকচার্ড ওয়েতে আমাদের সিলেবাসটা কমপ্লিট করা প্রয়োজন, কারণ ইউটিউবে তো তোমাকে প্রত্যেক দিন প্রচুরভাবে করানো হচ্ছে না, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ইউটিউবে কিন্তু অনেক কিছু চলে স্টুডেন্টদের ডিমান্ড অনুযায়ী, ভিডিওগুলো আমরা করি, কিন্তু ওখানে আমরা চলি পুরোপুরিভাবে নিজেদের একটা স্ট্রাকচার অনুযায়ী, তাই না? তো ওখানে আমাদের কি হয়, প্রত্যেকটা টিচার ইন্ডিভিজুয়ালি স্ট্রাকচার্ড ওয়াইজ ক্লাস নেন, যে কিভাবে করলে আমরা একটা, দেখো এখনও এনটিপিসি এক্সাম হতে মিনিমাম তুমি ধরে নাও 6 মাস হাতে টাইম নিয়ে চলতে পারো, তাহলে তার আগে আমাদের সিলেবাসটা কমপ্লিট করে রিভাইজ করতে হবে, তাহলে আমাদেরকে একটা স্ট্রাকচার ধরে নিতে হবে, সেই স্ট্রাকচার অনুযায়ী ওখানে করানো হচ্ছে। তার সাথে তুমি যে স্টাডি মেটেরিয়ালসগুলো পাচ্ছ, সেই স্টাডি মেটেরিয়ালস করতে পারছো, প্লাস তোমাদেরকে ইবুক প্রোভাইড করা হবে, যেখান থেকে তোমরা কিন্তু ওই কোশ্চেন্সগুলো যদি তোমরা সলভ করো, তোমরা কিন্তু ওখান থেকে মানে চ্যাপ্টারগুলো পড়ছো, তার সাথে সাথে তোমরা ইবুকের কোশ্চেন অ্যান্সারগুলো যদি তোমরা সলভ করো, তোমরা কিন্তু ওখান থেকে কোশ্চেন কমন পাবে। এর আগেও কিন্তু কোশ্চেন কমন এসেছে বিভিন্ন পরীক্ষায়, ইভেন এসএসসি জিডি বলো, এসএসসি এমটিএস বলো, আমাদের প্রচুর কিন্তু ওখানে সাকসেস রয়েছে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেল দেখলেও বুঝতে পারবে, আমাদের ফেসবুক পেজেও বুঝতে পারবে। প্লাস তার সাথে তুমি ওখানে মক টেস্ট দিতে পারবে, যেটা তুমি ইউটিউবে পাচ্ছ না। ওখানে টোটাল মক টেস্ট রয়েছে, যেরকমভাবে তুমি রেলের জন্য পরীক্ষা দিতে যাবে,
অনলাইন সিস্টেমে। তো তুমি পুরোপুরিভাবে মক টেস্ট কিন্তু ওখানে দিতে পারবে, প্লাস তুমি ঘরে বসে প্রিপারেশন নিতে পারবে। তোমার কি দরকার আছে, দেখো আমাদের অফলাইনও রয়েছে, তুমি অফলাইনে পড়তেই পারো। কিন্তু আমি বলবো যে যাদের মনে হচ্ছে যে আমি খুব টাইমের মধ্যে করব, তারা তো দরকার নেই বেকার গাড়ি ভাড়া দিয়ে অনেক দূরে গিয়ে বসে বসে তোমার পড়াশুনো করার, তো তুমি সেখানে বাড়িতে বসে পড়তে পারো, ঠিক আছে, তোমার সময় বাঁচবে। এই সব কিছু তুমি পেডে পাবে। বাদ বাকি বলছি, যদি মনে করো যে হ্যাঁ আমি আস্তে আস্তে ধরে ধরে প্রিপারেশন নেব, তুমি ইউটিউব থেকেও সিলেকশন পাবে। সেই দায়িত্বটা আমরা নিয়ে বলছি যে আমরা কিন্তু ইউটিউব থেকেও তোমাদেরকে সেই সিলেকশনটা এনে দেবো, শুধু ভালো করে ফলো করতে হবে, ঠিক আছে। তাহলে একটাই কথা যেটা হচ্ছে যে এইবারে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এনটিপিসিটাকে এবার একটু সিরিয়াসলি কিন্তু নিতে হবে, কারণ অনেক বয়সের কিন্তু একটা ছাড়পত্র দেওয়া হয়েছে। এইবারে যদি তোমরা চান্স না নাও, দেখো অলরেডি অনেক দিন বাদে আবার এনটিপিসি বেরিয়েছে, এর আগে এলপিটা তো দেখেছো কত বছর বাদে বেরোলো। তো এইবারে চান্স না নিলে কবে আবার কি হবে সেই গ্যারান্টি কিন্তু আমরা কেউই দিতে পারবো না। সো প্রত্যেককে বলবো যে নিজের ওপরে ভরসা রাখো। নিজের ওপরে ভরসা রাখলে দুনিয়ার কে কি বললো, কে কি করলো, কোনো কিছুতেই কিচ্ছু যায় আসে না, ঠিক আছে। যদি নিজের ভেতরে সত্যিকারের প্যাশন থাকে, তাহলে পৃথিবী এদিক ওদিক হয়ে গেল, তোমার প্যাশন থেকে তোমাকে কেউ সরাতে পারবে না, ঠিক আছে। সেই জেদটা রাখো এবং অবশ্যই জীবনের সাকসেসের দিকে কিন্তু অনেকটা এগিয়ে যাও। ওকে, বেস্ট অফ লাক।